রুদ্রের কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, তোকে আমার বউ বলেছে যে ও আমার সাথে থাকতে চায় না? কই, আমি তো শুনিনি। এখানে উপস্থিত কেউ কি শুনেছে সেটা? হ্যাঁ, কেউ শোনেনি মনে হচ্ছে। একটা কাজ কর, তুই তোর ভাবিকে জিজ্ঞেস কর যে সে আমার কাছ থেকে ডিভোর্স চায় কিনা। সে যদি চায় তো দিব তাকে ডিভোর্স, আমি আজই দিব। তারপর চলে যাব সব সময়ের মতো বাংলাদেশ ছেড়ে। আর আসবো না তোদের মাঝে। কিন্তু যদি রীতের আমার থেকে ডিভোর্স না চায় তো আজকের পর এই মুহূর্ত থেকেই তুই সব কিছু ভুলে যাবি রীতকে নিয়ে। হৃদের কথায় মুহূর্তে থমকে যায় রুদ্র। সাথে রুদ্রের মনের ভয়টাও কাজ করতে থাকে দ্বিগুণ মায়াকে নিয়ে। যদি আবারও মায়াকে হারাতে হয়, তো কি করে পারবে মায়াকে ভুলে থাকতে? এতদিনের জমানো ভালোবাসা হঠাৎ করে কিভাবে ভুলে যাবে রুদ্র? এতটাই সহজ সবকিছু? এই সবকিছু মনে করতেই বুকটা চিনচিন ব্যথা অনুভব হয় রুদ্রের। বুক ভার ভার হতে থাকে রুদ্রের। হৃদের কথা অনুযায়ী রুদ্র মায়ার দিকে তাকায় কাতর দৃষ্টিতে। মায়া তখনও নিজের মাথাটা নিচু করে হিচকি তুলে কান্না করেই যাচ্ছে, সাথে একটা হাত দিয়ে হৃদকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। রুদ্র সেই হাতটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলল, মায়ু, প্লিজ তুমি রিতকে ডিভোর্স দিয়ে দাও আজই। তুমি শুধু রাজি হও, বাকিটা আমি দেখে নেব কি করতে হবে সেটা। রিতকে তোমার মোটেও ভয় পেতে হবে না, আমি আছি তো তোমার পাশে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মায়া। রুদ্রের কথার কোনো রকম উত্তর না দিয়ে মাথা নিচু করে শুধু কান্না করেই যাচ্ছে। রুদ্র মায়াকে চুপ থাকতে দেখে অধৈর্য হয়ে ওঠে। নিজের রাগের বশে কি করবে বুঝতে না পেরে রুদ্র মায়ার হাতটা আরো শক্ত করে চেপে ধরে মায়াকে ঝাড়ি মেরে উচ্চস্বরে বলে ওঠে, তুমি কি কিছু বলবে মায়ু, নাকি আমি সবকিছু শেষ করে দিব? রুদ্রের এমন হুমকিতে চমকে উঠে ভড়কে যায় মায়া। অতি ভয়ে কি করবে বুঝতে না পেরে মায়ার সাথে সাথে ডুকরে কেঁদে ওঠে, নিজের একটা হাতে হৃদকে জড়িয়ে ধরে। সবার সামনে নিজের মুখ লুকায় হৃদের বুকের মধ্যে। এতটা দেখার সাথে সাথে রুদ্র রেগে মায়াকে টেনে ধরে নিজের কাছে নিয়ে আসতে যাবে, তার আগেই হৃদ বাধা প্রদান করে রুদ্রকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে ধরে বলল, দেখ ভাই, আমার সাথে আর যাই হোক পাওয়ার নিয়ে খেলতে আসবি না। তুই তো আমাকে চিনিস। নিজের ভাইয়ের সাথে আর যাই হোক আমার পাওয়ার দেখাতে ভালো লাগবে না অবশ্যই। বউয়ের জন্য সর্বোচ্চ করতে পারি, তারপর বউ নিয়ে চুল পরিমাণে ছাড় পছন্দ নয়। কথাটা বলেই অ্যাটিটিউডের সাথে রুদ্রের দিকে তাকায় হৃদ। চোখে মুখে এক রহস্যময় তৃপ্ততা ছেয়ে আছে, কোনো কিছু হাসিল করার তৃপ্ততা। হৃদের কথায় রুদ্র একেবারে দমে না গেলেও ঘায়েল প্রেমিকের মতো তাকিয়েছিল মায়ার দিকে, মায়া কি বলে সেটা জানার জন্য। আর মায়া হৃদকে ধরে মাথা নিচু করে কেঁদে যাচ্ছিল। হয়তো নিজের অপরাধ বোধটা এতটাই বেড়ে গেছে যে নিজেকে রুদ্রের সামনে তুলে ধরতে পারছিল না। নিজের মনে কথাগুলো পরিবার বা রুদ্রের সামনে বলতে পারছে না, আর না পারছে সবাইকে নিজের অতীত সম্পর্কে কিছু বলতে। এই মুহূর্তে মায়া ও হৃদ কেউ তাদের অতীত সম্পর্কে পরিবারকে কিছু বলছে না। মায়া নিজের পরিবারকে কিছু বলতে পারছে না এই জন্য যে মায়ার ধারণা মায়ার পরিবার জানে মায়া তার অতীত সম্পর্কে কিছুই অবগত নয়, এবং তার পরিবারটাকে সেফ রাখার জন্য তাকে তার অতীত থেকে দূরে রেখেছে এতদিন ধরে, যাতে মায়ার ব্রেন কোনো রকম চাপ না পড়ে তাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যদি সবাইকে বলে যে সে তার অতীত সম্পর্কে সব কিছু জানে, তাহলে সেটা তার পরিবার জানতে চাইবে কিভাবে জানে। মায়া যদি সবাইকে সবটা খুলে বলে যে তাকে হৃদ তার অতীত সম্পর্কে সব কিছু বলেছে, কিন্তু মায়ার স্মৃতিশক্তি ফিরে আসেনি একেবারেই, তাহলে সবাই হৃদকে মিথ্যা বলে দাবি করবে। কারণ হৃদ অতীতে মায়ার জন্য মিথ্যা মা বাবা বানিয়ে পাঠিয়েছিল মায়ার পরিবারের সামনে, আর তারা বলেছিল যে তাদের সাথেই ছিল মায়া বিগত 5 বছর ধরে। তাই সেটা ধরেই সবাই এখন হৃদকে মিথ্যাবাদী বলে দাবি করবে। আর এখন সবাইকে সবটা প্রমাণ করতে গেলেও অনেক কিছু প্রুফ করা প্রয়োজন হবে, যার কিছু এই মুহূর্তে হৃদের কাছে থাকবে না। মায়ার জানা মতে, মায়ের ধারণা অনুযায়ী মায়ের অতীতে থাকা আশ্রমটিতে সে ছিল এমন কোনো রকম রেকর্ড খুঁজে পাওয়া যাবে না। কারণ কারণ তারা যেহেতু মেয়ে বিক্রি করে দিত, সেহেতু সেখানকার মেয়েদের সব রেকর্ড আগে থেকেই তারা সরিয়ে ফেলতো, যাতে কোনোরূপ সমস্যা না হয়। সমস্যা হলে যাতে বলতে পারে সবাইকে যে এই নামে মেয়েরা কখনো এই আশ্রমে ছিলই না। আর এখন তো
তারা কেউ জীবিত নেই, কারণ হৃদ নিজেই মেরে ফেলেছে, সেটা মায়া নিজেই ডায়েরিতে পড়েছে। তারা জীবিত থাকলে হয়তো হৃদ তাদের ভয় দেখিয়ে পরিবারকে প্রমাণ করতে পারত যে মায়ার সাথে তার একটা অতীত ছিল। মায়া কোনো প্রকার পরিবার ছিল না, একটা আশ্রমে ছিল। বর্ষা ও কেয়া কেউ জীবিত নেই যে যার মাধ্যমে হৃদ প্রমাণ করবে এসব কিছু। মায়া সবটা আগে থেকে ভেবেই চুপ করে আছে। এই মুহূর্তে পরিবারের সামনে তাদের অতীত সম্পর্কে না বলে মায়া চায় না হৃদকে তার পরিবারের সামনে ছোট করতে, তাদের ভালোবাসাকে পরিবারের সামনে মিথ্যা বানাতে। এখন যদি মায়ার স্মৃতিশক্তি ফিরে আসতো, তাহলে মায়া এখানে সবাইকে নির্দ্বিধায় সবটা বলতে পারতো সাহসিকতার সাথে, কিন্তু না থাকায় চুপ থাকতে হচ্ছে তাকে। কিন্তু হৃদ হৃদ কি জন্য চুপ করে আছে সেটা একমাত্র হৃদই বলতে পারবে। হৃদ অজানা রহস্য নিজের মধ্যে সংযম রেখে সবার সামনে স্বাভাবিক দাঁড়িয়ে আছে, আর রুদ্র মায়ার দিকে ঘায়েল হওয়া ভঙ্গিতে তাকিয়ে আছে। মায়া নিচের দিকে তাকিয়ে হিচকি তুলে কান্না করতে করতে হৃদের একটা হাত শক্ত করে চেপে ধরে বলে ওঠে, আমি ওনার থেকে ডিভোর্স চাই না। আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই, কারণ আমি ওনাকে ভালোবাসি। মায়ার এমন কথার সাথে সাথে রুদ্র মায়ার চেপে ধরা হাতটা ছেড়ে দেয়, কারণ মুহূর্তে যে রুদ্রের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো নাম থাকে, তাহলে সেখানে নিজের নামটা লেখা অর্থহীন। রুদ্র মায়ার হাতটা ছেড়ে দেওয়ার সাথে সাথে মিসেস আয়েশা রাগে ফেটে পড়া ভাব নিয়ে এগিয়ে এসে মুহূর্তেই আবারও একটা ঠাস করে চড় বসায় মায়ের গালে। আকস্মিক ঘটনায় আবারও সবাই চমকে ওঠে। এবারও কেউ প্রস্তুত ছিল না এমন কাজের জন্য। পরপর দুইবার মায়ের হাতে চড় খাওয়াতে হু হু শব্দ করে কেঁদে ওঠে মায়া। মায়া জানে মায়া এখানে উপস্থিত সবার অপরাধী, সবচেয়ে বড় অপরাধী হচ্ছে রুদ্রের। কিন্তু মায়া নিজেও বা কি করবে? নিজের ভয়ানক অতীতে কথা তো কিছু মনে নেই তার। হৃদ বা হৃদের ভালোবাসাও তো কিছুই মনে নেই। তাই হৃদকে দ্বিতীয়বারের মতো নতুন করে ভালোবাসতে দেরি হয়ে গেছে মায়ার। নতুন করে ভালোবাসাতে সময় সবার লাগে, বললেই ভালোবাসা যায় না, ভালোবাসতে মন লাগে। আর যদি মায়া আগের থেকে সব কিছু জানতো, তাহলে হয়তো কখনোই রুদ্রকে স্বপ্ন দেখাতো না। এখানে মায়া তো নিরুপায় ছিল, কিভাবে বুঝাবে মায়ার অসহায়ত্বের কথাগুলো? মিসেস আয়েশা রাগে বর্ষে মায়াকে চড় মারতেই ক্ষিপ্ত হন হৃদ। পরপর দুইবার মায়াকে আঘাত করাতে মোটেও পছন্দ হয়নি হৃদের। হৃদ সবার সামনে মায়াকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে দু হাতে আঁকড়ে ধরে নিজের লাল লাল চোখে তাকায় মিসেস আয়েশার দিকে। পরে নিজেকে সংযম রেখে শক্ত গলায় মিসেস আয়েশাকে বলে ওঠে, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি, তার মানে এই নয় আপনি আমার বউকে যখন তখন মারবেন। আমি আমার বউকে মারার পারমিশন কাউকে দেইনি, আপনাকেও না। আমার বউ আপনার মেয়ে ছিল আমার বিয়ে করার আগে, সে এখন আমার স্ত্রী। আমাদের নিয়ে সমস্যা আপনাদের সবার, আমাদের নয়। তাই আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। আমরা যাওয়ার পর হয়তো আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। হৃদের এমন কথায় মিসেস আয়েশা রাগের দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমার এমনই নষ্ট মেয়ের দরকার নাই। মিসেস আয়েশার এমন উক্তিতে ফুপিয়ে কেঁদে ওঠে মায়া। তারপর মাকে কিছু বলার চেষ্টা করেনি মায়া। আর হৃদ যেন মিসেস আয়েশার এমন কথার অপেক্ষা করছিল। মিসেস আয়েশা নিজের কথাটি শেষ করার সাথে সাথেই হৃদ মায়াকে নিজের কোলে তুলে নিয়ে মিসেস আয়েশার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শাশুমা। হৃদের এমন কথায় মুহূর্তে মিসেস আয়েশা সহ উপস্থিত সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। হৃদ কি জন্য ধন্যবাদ দিচ্ছে না বুঝতে না পেরে তাকিয়ে থাকে। হৃদ মিসেস আয়েশাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে যাবে, পাশ থেকে দ্রুততার সঙ্গে হেনা খান এগিয়ে এসে উত্তেজিত হতে হৃদকে আটকানোর চেষ্টা করে বলল, রিদ আমার হেনা খানের সম্পূর্ণ কথাটি শেষ করতে না দিয়ে হৃদ বিরক্তি নিয়ে বলল, দাদি প্লিজ, নট দিস টাইম প্লিজ। দাদি, তোমার এই মুহূর্তে আমার পাশে নয়, রুদ্রের পাশে থাকার দরকার। আমি ভালো আছি ভাই। কথাটা বলেই ভরা সদস্যের সামনে দিয়ে মায়াকে কোলে করে বের হয়ে যায়। পিছন ফিরে একটা বারও তাকানোর প্রয়োজন মনে করেনি হৃদ।
আর মায়াও কষ্ট পেয়েছে, কিছুই বলেনি। হৃদের সাথে পাড়ি দেয় অজানা পথে। আসিফ হৃদকে কোলে নিয়ে মায়াকে বের হতে দেখেই দ্রুততার সঙ্গে গাড়ি বের করে, যেন সবকিছু আগের থেকে হৃদ রেডি করে রেখেছিল সবকিছু। হৃদ মায়াকে নিয়ে পেছন সিটে বসতেই আসিফ গাড়ি চালাতে শুরু করে হৃদের বাংলার উদ্দেশ্যে। মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে পিছনের সিটে বসে আছে চুপচাপ, আর মায়া হৃদের বুকের উপর মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে লাগাতার। হৃদ মায়ার মাথায় আলতো করে ডিপলি একটা চুমু খেয়ে মায়ার মাথাটা শক্ত করে নিচের বুকে চেপে ধরে ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে তাকায়। লক্ষ্যই ব্যক্তির পথ ঠিক করে, তাই তুমিটা ছিল আমার লক্ষ্য। বাকি সব ছিল মাত্র একটা পথ, যা পেরিয়ে মঞ্জিল অবধি পৌঁছানোর একটা মাধ্যম। যদি তোমার ভাষায় বলি তো অবশেষে জয় ব্যাট কিং এর হলো, মানে ইটস মি। চলমান গাড়িতে টানা 2 ঘন্টা বসে থাকার পর অবশেষে চলে আসে হৃদের কাঙ্ক্ষিত বাংলোতে। গাড়িটি থামতেই হৃদ হালকা ঝুঁকে মায়ের দিকে তাকায়। মায়া হৃদের শার্টের কলার চেপে ধরে হৃদের বুকে মাথা গুছিয়ে ঘুমাচ্ছে। হৃদ মায়াকে বাচ্চাদের মতো করে ঘুমাতে দেখে মুহূর্তে শব্দবিহীন হেসে ওঠে। মায়া কান্না করতে করতে হৃদের বুকে একটা সময় ঘুমিয়ে পড়ছে, তা ঠিকই বুঝতে পারে হৃদ। তাই সেও মায়ের ঘুম ভাঙানোর চেষ্টা না করে মায়ের মাথার উপর ডিপলি একটা কিস করে আস্তে করে মায়াকে নিজের কোলে তুলে নেয়। গাড়ি থেকে নেমে সোজা নিজের রুমের দিকে যেতে থাকে, আর চারপাশে বডিগার্ডগুলোকে হৃদ ইশারায় কিছু একটা বুঝিয়ে দিয়ে মায়াকে কোলে করে চলে যায় নিজের রুমের দিকে। আসিফও হৃদের সাথে সাথে গাড়ি থেকে থেমে যায়, আর আসিফ পিছনের থেকে হৃদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গাড়ির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে আর নিজের মনে বলে ওঠে, ভালোবাসা, এই ভালোবাসা অনেক কিছুই করাতে পারে বস। একজন মাফিয়াকে শেষ পর্যন্ত ভালোবাসা নামক শব্দটির কাছে হারতে হয়েছে, তাও একটা মেয়ের জন্য। মানতে হবে বস, ভালোবাসা সবই পারে। কথাটি বলেই আসিফ হেসে ওঠে। হৃদের সাথে প্রায় 15 বছর ধরে আছে আসিফ। খুব ছোট থেকেই খান গ্রুপের সাথে আছে আসিফ। প্রথমত আসিফ আরাফ খানের জন্য কাজ করলেও পরে হৃদের সাথে চলে আসে। আসিফ হৃদকে খুব কাছ থেকে চেনে প্রায় 10 বছর ধরে, তাই হৃদ সম্পর্কে আসিফ সবচেয়ে বেশি অবগত। আসিফ জানে হৃদ মায়াকে পেতে অনেক বড় প্ল্যানিং করেছে, আর সেই প্ল্যানিং অনুযায়ী সফলতাও পেয়েছে। এই জন্য তো আজ মায়া হৃদের সাথে। আসিফ হৃদের প্ল্যানিং সম্পর্কে সব কিছু জানে না, কারণ হৃদ কখনো কাউকে নিজের প্ল্যানিং সম্পর্কে জানতে দেয় না। সবাইকে হৃদের প্ল্যানিং অনুযায়ী চলতে হয়, আর সেই অনুযায়ী আসিফও হৃদের প্ল্যানিংয়ের একটা গুটি ছিল মাত্র। হৃদ সব কিছুই নিখুঁতভাবে করে, যার জন্য আসিফও হৃদের প্ল্যানিং কিছুই জানে না। আসিফ হেসে উঠে তৃপ্তিতা প্রকাশ করে আবারও বলল, হৃদ খান ব্যক্তিটি বড়ই অদ্ভুত। তবে আর যাই হোক, মায়াভাবীর জীবনে যাতে এই হৃদ খান কালো মেঘ না হয়, সব কিছু যেন শুভময় হয় তাদের জীবনের। কথাটা বলেই আসিফ হেসে সেই চলে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কাল আবারও আসবে নিজ কাজের উদ্দেশ্য নিজের কাছে। এভাবেই চলতে থাকবে তাদের রোজকার রুটিন। হৃদ ঘুমন্ত মায়াকে আস্তে করে শুয়ে দেয় নিজের পেটের ওপর। মায়াকে শুয়ে উঠতে যাবে, তখনই টান অনুভব হয়। হৃদ হালকা কপাল কুঁচকে নিচের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের ঘুমন্ত অবস্থায় হৃদের শার্টের কলার এখনো চেপে ধরে আছে শক্ত করে। সেটা দেখে মুহূর্তে মিষ্টি হাসে হৃদ। বউয়ের প্রতি তার আজকাল ভালোবাসাটা একটু বেশি আসছে। বউয়ের এমন কাছে আসাটায় কখন জানি নিজের কন্ট্রোল হারিয়ে বসে। তার বউয়ের প্রতি ভালোবাসাটাও তো প্রচুর, আর সেই ভালোবাসার জন্য তো অনেক কাঠখড় পোহাতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত নিজের পরিবারের সাথেও চাল চালতে হয়েছে। সব কিছু চিন্তা করে হৃদ মায়ের হাতটা নিজের শার্টের কলার থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু ঘুমন্ত মায়া খানিকটা নড়ে চড়ে উঠে নিজের দুহাতে হৃদকে জড়িয়ে ধরে আরও হৃদের বুকের সাথে মিশে যায়। এতে করেও হৃদ আটকা পড়ে যায় মায়ার বাহু ধরে। হৃদ মায়াকে এমন করতে দেখে এবার হালকা শব্দ করেই হেসে ওঠে। তাই হৃদ ও আর দেরি না করে মুহূর্তে ঠিকঠাকভাবে শুয়ে পড়ে মায়াকে নিজের বুকের সাথে মিশে নেয়, আর খুব কাছ থেকে মায়াকে নেশাক্ত দৃষ্টিতে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরনে বিয়ের লাল বেনারসি শাড়িটা, মুখে মেকআপ হালকা নষ্ট হয়েছে অতিরিক্ত কান্নার কারণে, বিশেষ করে চোখের কাজলটা লিপটে গেছে চোখের নিচ দিয়ে। মাথার সামনের কিছু চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে মুখের উপর, আর ঠোঁটের লাল লিপস্টিকটাও এখন আগের মতোই আছে। সব মিলিয়ে হৃদের কাছে মায়াকে কোনো পরী থেকে কম মনে হচ্ছে না। এই মুহূর্তে মায়াকে হৃদের কাছে লাল টকটকে ঘুমন্ত পরী মনে হচ্ছে, যা হৃদের বুকের উপর শান্তিতে নিদ্রা যাচ্ছে।
হৃদ মায়াকে দেখতে দেখতে আস্তে করে নিজের একটা হাত মায়ের গাল স্পর্শ করে মুখে এলোমেলো চুলগুলো দুপাশে দিয়ে মায়ের গালের সাইড করতে থাকে। ঘুমন্ত মায়াকে দেখতে দেখতে আস্তে করে মায়ের গালের উপর নিজের ঠোঁট বুলায়, পরে নিজের এক আঙুল দিয়ে মায়ের ঠোঁটের স্লাইড করতে থাকে। হৃদের কাছে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, হয়তো এতদিন পর নিজের বউকে খুব কাছে পাওয়ার কারণে এমনটা লাগছে। হৃদ মায়ের ঠোঁটে স্লাইড করার মধ্যে দিয়েই আস্তে করে নিজের চোখ খুলে তাকায় মায়া। হঠাৎ ঘুম ভেঙে হৃদকে চোখের সামনে দেখে মায়া কিছুক্ষণ মন্ত হয়ে ঘুম ঘুম দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক দৃষ্টিতে হৃদের দিকে মায়া। ঘুম ভেঙে মায়া কোথায় আছে সেটা বুঝতেই মুহূর্তের চোখে পানি চলে আসে মায়ার, কিন্তু হৃদকে আগের মতোই আঁকড়ে ধরে রাখে, না ছেড়ে দিয়ে। হৃদ মায়ের চোখের পানি দেখে বুঝতে পারে কি হয়েছে, তাই হৃদ দ্রুততার সঙ্গে মায়ের চোখের পানি মুছে দেয়। আরও খানিকটা মায়ের দিকে ঝুঁকে মায়ের কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে বলল, ডোন্ট ক্রাই, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। তুমি দেখে নিও, 1 সপ্তাহের ভেতর আমাদের পরিবার তোমার সাথে দেখা করতে আসবে এবং তোমাকে আমার পরিবারে নিয়ে যাবে, কারণ আমার দাদা দাদি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, বাট আই প্রমিস তোমাকে ভবিষ্যতে কখনো এরকম পরিস্থিতিতে ফেলবো না। হৃদের কথায় মায়া চুপ করে গিয়ে খানিকটা সময় পর নাক টেনে বলল, সত্যি তো? আমাকে 1 সপ্তাহের ভেতরে নিতে আসবে আপনার পরিবার? মায়ের কথায় হৃদ চোখ তুলে মায়াকে এক পলক দেখে নিয়ে মিষ্টি হেসে মায়ের নাকে নিজের নাক ঘষে বলল, একদম সত্যি। কথাটা শুনেই মায়াও টলমল চোখে আগের অবস্থায় আবারও হৃদকে প্রশ্ন করে বলল, তাহলে আপনি সবাইকে আমার কথাগুলো মাইক দিয়ে শোনালেন কেন? এতে করে সমাজের সবাই আমার পরিবারকে কত খারাপ ভাবছে আপনি জানেন? মায়ের কথাটা শুনেই হৃদ মায়ের কপাল থেকে নিজের কপাল উঠিয়ে চোখ তুলে তাকায়। মায়ের ফেস থেকে হৃদের ফেস মাত্র 4 আঙুল ধরে একে অপরের নিঃশ্বাসে ভারী খাচ্ছে। দুজনের দৃষ্টি একে অপরের উপর স্থির করে হৃদ মায়ের দিকে তাকিয়ে থেকে শক্ত অবস্থান করে বলল, এতে করে আমার কিছুই করার ছিল না হৃদ। তুমি সমাজের চিন্তা করে ভালোবাসার মানুষকে হারাতে পারো, কিন্তু আমি না। আমাকে এমন করতে তুমি বাধ্য করেছো। আর যদি আমি এমনটা না করতাম তাহলে আজ ঠিকই তোমার সাথে রুদ্রের বিয়ে হয়ে যেত, আর আমার নিধির সাথে। কারণ তুমি সব সময় আমার সাথে সাহস দেখিয়ে কথা বলতে পারো, কিন্তু যখন পরিবারের কথা আসে তখন তুমি চুপ করে যাও, কাউকে কিচ্ছু বলতে পারো না, আর না আমাকে বলতে দাও। আজ যদি আমি এটা না করতাম তো তুমি কখনোই পরিবারকে বোঝাতে পারতে না তোমার মনের কথাগুলো। আর আমি কি করে পারতাম নিজের বউকে অন্যের সাথে বিয়ে দিতে? বউকে কেউ বাঁকা চোখে দেখলে সেটা আমার সহ্য হয় না, আর সেই বউকে আমি তুলে দিব অন্যের হাতে। এতটা পাগল আমি না, এত সোজা সব কিছু তোমার কাছে হৃদ। হৃদের এমন কথায় নরম হয়ে আসে মায়া। হৃদ যে বলছে সবই সত্যি, যা করেছে তাও ঠিক করেছে, এছাড়া অন্য কোনো পথ ছিল না হৃদের কাছে। মায়া সবটা বুঝে নিয়ে হৃদকে শান্ত করার জন্য মুহূর্তেই নিজের কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, দেখুন না, আমার বউসাজটা নষ্ট হয়ে গেছে, এখন আমি বাসর করব কি করে? কথাটা বলেই মায়া দুঃখ প্রকাশ করে মুহূর্তে নিজের ঠোঁট উল্টায় হৃদের সামনে। হৃদ এতক্ষণ যাবৎ নিজের মধ্যে চাপা রাগ পোষণ করলেও মায়ের কথা মুহূর্তেই সবকিছু ভুলে যায়, আর মায়ের দিকে কপাল কুঁচকে তাকায়। হৃদের এমন একটা ভাব যেন এই মুহূর্তে মায়ের কাছ থেকে এমন একটি কথা মোটেও আশা করেনি। হৃদ মায়ের দিকে এক ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, তুমি কি আমাকে ইনভাইটেশন দিচ্ছ তোমাকে কাছে আসার? হৃদের কথায় মায়া খানিকটা লাজুক হেসে হৃদের শার্টের উপরের বোতামটা নিয়ে নাড়াচাড়া করে বলল, কেন, ইনভাইটেশনটা কি পছন্দ নয় আপনার? হৃদ মায়ের এমন কাণ্ডে হতবাক হয়। হৃদ মায়াকে নিজের করে পেতে চায়, কিন্তু এখন নয়। হৃদের কাছে এটা সঠিক সময় মনে হচ্ছে না, তাই নিজেকে কন্ট্রোল করছে হৃদ, যাতে মায়ের কষ্ট না পায়। কিন্তু মায়ের কথায় হৃদ নিজেই অবাক হয়ে যাচ্ছে, কিন্তু মায়াকে এসব থেকে দূরে রাখার জন্য হৃদ খানিকটা বিরক্ত সুরে বলল, তুমি পাগল হয়ে গেছো। কথাটা বলেই হৃদ মায়ের ওপর থেকে উঠতে নেবে, তার আগেই মায়া হৃদকে টেনে ধরে আবারও নিজের সাথে মিশিয়ে নিয়ে হৃদকে রাগ দেখিয়ে বলল, পাগল আমি নই, আপনি। বিয়ে করেছি, সেই কবেই বাসর করব না, এখন আমি? মায়ের লাগামহীন কথায় হৃদ এবার সত্যি সত্যি অবাক হচ্ছে, সেই সাথে বিরক্ত। তাই বিরক্তি নিয়ে মায়াকে খোঁচা মেরে বলল, বউ, লজ্জা শরম কি বিক্রি করে আছাড় খেয়ে ফেলেছো এত বাসর বাসর করে? হৃদের এমন কথায় মুহূর্তে মায়া নিজের ভঙ্গিতে
প্রশ্নসিক্ত কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল। আমি লজ্জা পেলে আপনি বাসর করবেন এখন? মায়ের এমন বোকা বোকা কথায় হৃদ মুচকি হাসে, কিন্তু মায়ের চোখে ধরা পড়ার আগেই নিজেকে সংযম করে নিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। সেই সাথে কৃত্রিম রাগটা ঝুলিয়ে রাখে ফেসের উপর। হৃদকে এমন করতে দেখে মুহূর্তে মায়ের দ্রুততার সঙ্গে আবার বলল। আপনি নড়াচড়া করবেন না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি লজ্জা পেয়ে আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান, আমি লজ্জা বিক্রি করিনি তো, ওটা আছে আমার কাছে, আমি দেখাচ্ছি তো আপনাকে। কথা বলেই মায়া লজ্জা পাওয়ার ভঙ্গি করতে থাকে হৃদের সামনে। এমন একটা ভাব করছিল যেন মুহূর্তেই সব লজ্জা একসঙ্গে ভর করেছে মায়ের উপর। হৃদ মায়ের কৃত্রিম লজ্জা পাওয়া ফেসটা দেখে নিয়ে জোরপূর্বক হেসে দেখে নিয়ে বলল। লজ্জা পাওয়ার নাটক শেষ হয়েছে তোমার? বাসর করার চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে উঠে ফ্রেশ হয়ে নাও। আমি লোকে বলে দিচ্ছি আমাদের জন্য খাবার পাঠাতে। কথা বলে হৃদ আবারও উঠতে যাবে, তার আগেই মায়া রেগে মেগে হৃদকে টেনে ধরে বিছানার উপর ফেলে দিয়ে সাথে সাথে মায়া হৃদের উপর উঠে বসে এলো পাতারে কিল দিতে দিতে বলল। বিয়ে করার সময় মনে ছিল না বাসর করতে হবে আপনার? এখন আমাকে দূরে সরিয়ে রাখছেন কেন? মায়ের এমন কাণ্ডে হৃদ শুয়ে থাকা অবস্থায় মায়ের দু হাত শক্ত করে চেপে ধরে সাথে সাথে মায়াকে ঘুরিয়ে নিয়ে বিছানার উপর ফেলে দিয়ে মায়াকে শক্ত করে চেপে ধরে মায়ের উপর উঠে যায় আর মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল। আমি তোমাকে নিজের থেকে দূরে রাখছি না, তোমাকে একটু সময় দিচ্ছি বড় হওয়ার জন্য, সব কিছু বোঝার জন্য। এসবের জন্য তুমি এখন অনেক ছোট, তাই? হৃদের কথায় মায়া হৃদের শার্টের কলার চেপে ধরে ক্ষিপ্ত হয়ে বলল। আপনাকে কে বলেছে আমি ছোট? আর কিছু বুঝি না। কে বলেছে আপনাকে? আপনি জানেন আমার কত বয়স হয়েছে? আমি 19 বছরে পদার্পণ করেছি। আর আমি সব কিছু বুঝি, বাসর কি সেটাও বুঝি। হ্যাঁ। মায়ের এমন কাণ্ডে হৃদ নিজের মাথাটা হালকা নাড়িয়ে চাপা সুরে বলল। তার মানে তুমি দ্রুত পেকে গেছো, তাই না? মায়া এবার সত্যি সত্যি হৃদের সামনে লাজুক হেসে সুমতি জানিয়ে বলল। হুম। মায়াকে সুমতি জানাতে দেখে হৃদ মুহূর্তেই মায়াকে খোঁচা মেরে বলল। ওয়াও, কপাল করে এমন বউ জুটেছে আমার। কি? রিত, তারপরও তোমার যখন সময় হবে আমি নিজেই বলবো তোমাকে। এখন হৃদের বাকি কথাগুলো বলার আগেই মায়া নাহুজ গলায় বলল। আমি বিয়ে করেছি সেই কবে, এখনো বাসর করিনি। তাহলে আপনিই বলুন, আমার ছেলে মেয়েগুলো আসবে কোথা থেকে? কবে বড় হবে ওরা? কবে আমি তাদের বিয়ে দেব? সবকিছুতে কেমন দেরি হয়ে যাচ্ছে দেখেন না আপনি? আমরা তো পিছনে পড়ে যাচ্ছি, আপনি বুঝতে পারছেন না কেন? তুমি লম্বা একটা লিস্টও বানিয়ে ফেলেছো, তাই না? সেটা কবে বানালে জানতে পারি? আসার সময়। কপাল কুচকে মায়ের দিকে তাকিয়ে বলল। আসার সময় গাড়িতে? ওয়াও, তোমার তো অনেক স্পিড। আসার সময় তো তুমি অনেক কান্না করছিলে পরিবারের জন্য। তাহলে এইসব প্ল্যানিং কখন করলে শুনি? স্বাভাবিক কণ্ঠে বলল। কান্না করতে করতে প্ল্যানিং করেছি। আমি একসঙ্গে দুটো কাজ করতে পারি তো। হৃদ মায়ের কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলল। ওয়াও, তাহলে তো আমি অনেক ট্যালেন্টেড বউ পেয়েছি, তাই না? একসঙ্গে দুটো কাজ করতে পারে আমার বউ। রিত, তোমার বাকি গুণের কথাগুলো আমি পড়ে শুনবো কেমন? এখন উঠে তুমি ফ্রেশ হয়ে নাও। আপনি কি আমায় এড়িয়ে চলছেন? মায়াকে এড়িয়ে চলছে এটা শোনার সাথে সাথেই হৃদ মায়ের দুগাল আঁকড়ে ধরে মায়ের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল। শ্, আমি তোমাকে এড়িয়ে চলার সাথ নেই, সেটা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। আর এখন তুমি আমাকে দুর্বল করছো বারবার। আর কিছুক্ষণ তোমার মুখে এই বাসর বাসর শব্দটি শুনলে সত্যি সত্যি আমি নিজের কন্ট্রোল হারিয়ে বসছ, যা আমি করতে চাচ্ছি না। সো প্লিজ আমাকে টর্চার করা বন্ধ করো। আমি আর পারবো না নিতে। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি এটা আমার। হৃদ থামে, সে থামতে চায়নি, তাকে থামতে হয় কারণ তার ঠোঁট জোড়া চলে যায় মায়ের দখলে। মায়া হৃদকে আর কিছু বলতে না দিয়ে হঠাৎ হৃদকে টেনে ধরে কিস করতে থাকে। আকস্মিক ঘটনায় হৃদ স্তব্ধ হয়ে যায়। মায়ার এতক্ষণ যাবৎ বকবক করলেও মায়া থেকে অন্তত এরকম কিছুই আশা করেনি। প্রথম অবস্থায় হৃদ হতবাক থাকলেও পরে বিষয়টি আপসই মেনে নেয়। কি হয়েছে বিষয়টি বুঝতেই হৃদও মায়ার সাথে তাল মেলায় দীর্ঘ চুম্বনে। প্রথম অবস্থায় মায়া হৃদকে টেনে ধরলে পরে হৃদ মায়াকে চেপে ধরে বিছানায়। হৃদ মায়াতে মত্ত হয়ে মেতে উঠে গভীর ভালোবাসায় দুজন একত্রিত হয়। দুটি মানুষ সূচনা হয় দুজনের নতুন পথ চলার অধ্যায়। 1 বছর পর গাল ফুলিয়ে বসে আছে মায়া। রাগটা আজ একটু বেশি পাচ্ছে মায়ের। দিন দিন যেন মায়ের রাগটা বেড়েই যাচ্ছে, কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছে। মায়া রাগ রোজই করে, কিন্তু আজ রাগটা একটু বেশিই করেছে। আর তার কারণটা হচ্ছে দুটো। 1,
হেনা খানের রোজ রোজ খাবারের টর্চার, ও দ্বিতীয়ত হৃদের এখনও বাসায় আসেনি সেই জন্য। মায়ের প্রেগনেন্সি অবস্থায় হৃদ মাত্র 4 থেকে 5 ঘন্টা অফিসের কাজে বাহিরে থাকে, বাকিটা সময় মায়ের সাথেই থাকে। এক মুহূর্তের জন্য মায়াকে ছেড়ে কোথাও যেতে চায় না। হৃদ সকাল 10টার সময় অফিসে যায় আর 2টোর ভিতরে চলে আসে। এইভাবে চলছে বিগত 6টি মাস ধরে। হ্যাঁ, মায়া 6 মাসের অন্তঃসত্ত্বা। মায়া মা হতে চলেছে আজ 6 মাস হলো। মায়ার মা হওয়া বিষয়টিতে মায়ার পরিবার ও খান পরিবারের সবাই ভীষণ খুশি হলেও হৃদ তেমন একটা খুশি নয়। আর তার কারণটা হচ্ছে তার একমাত্র বউটাকে নিয়ে। হৃদের ধারণা তার এত ছোট বাচ্চা বউ, সে আবার নেবে বাচ্চা। মায়াকে বাচ্চারা থেকে দূরে রাখতে চেয়েছিল যাতে করে মায়ার কোনো সমস্যা না হয়, কিন্তু মায়ার জন্য তা পারেনি। মায়া হৃদকে এসব বিষয়ের কিছু না জানিয়ে বাচ্চা প্ল্যানিং করে বসে, আর তার জন্য হৃদের মায়াকে নিয়ে শত শত চিন্তা। হৃদ নিজেই মায়ার সব রকম খেয়াল রাখে যাতে মায়ার কোনো রকম সমস্যা না হয়। সাথে হেনা খান ও মায়ার বিশেষ খেয়াল রাখে সবসময়। হৃদ ও মায়াকে হৃদের পরিবার ঠিক 3 দিন পরেই গিয়ে নিয়ে আসে খান বাড়িতে, কারণ হেনা খান ও আরাফ খান কখনোই হৃদ থেকে দূরে থাকতে পারে না, আর মায়াও তাদের পছন্দের পাত্রী, তাই কোনো রকম ভনিতা ছাড়াই গিয়ে নিয়ে আসে। মায়ের পরিবার সবাই অবশ্য মানতে একটু সময় নেয়, তারা 2 মাস পরে মায়ের সাথে দেখা করতে আসে। রুদ্রের পরিবারের সবাই এখন আসা যাওয়া করে। রুদ্র এখন লন্ডন আছে। বিয়ের দিন রাতেই রুদ্র লন্ডন চলে যায়, এখনও আসেনি দেশে। কখন আসবে কিনা জানা নেই। হৃদের সাথেও যোগাযোগ নেই রুদ্রের। মাঝে মধ্যে হেনা খানের সাথে ফোনে একটু একটু কথা বলে, তবে অন্য কারো সম্পর্কে কিছু জানতে চায় না কখনো। হয়তো অভিমানটা একটু বেশি জমে আছে নিজের মধ্যে, তাই হয়তো কোনো একদিন অভিমানের পাহাড় ডিঙিয়ে রুদ্র চলে আসবে আপনজনের মাঝে। নিধির বিয়ে হয়ে গেছে আজ 5 মাস হলো, স্বামী নিয়ে সুইজারল্যান্ড আছে এখন। সব মিলিয়ে ভালোই আছে সবাই। হেনা খান জোর করে মায়াকে আরও কিছু খাবার খাইয়ে দিতে থাকে। এমত অবস্থায় দ্রুত তার রুমে ঢুকে ঘড়ির টাইম দেখতে দেখতে 2:18 বাজে। আজ 18 মিনিট লেট। হৃদ ঘড়ির সময়টা দেখে অপরাধী দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। মায়া হৃদকে রাগের দৃষ্টিতে দেখে নিয়ে মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকায় অন্যদিকে, গাল ফুলিয়ে। হেনা খান সবটা দেখে নিয়ে মুচকি হেসে কিছু না বলে খাবারগুলো নিয়ে চুপচাপ চলে যায় রুম ছেড়ে। হেনা খান যেতেই হৃদ রুমের দরজা আটকে আস্তে করে বসে মায়ের পাশে, তারপর আস্তে করে মায়ের কোলে নিজের মাথাটা রেখে মায়ের পেটের উপর অংশ চুমু দিয়ে বলে ওঠে, হৃদ, তুমি আমার শেষ ঠিকানা। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, কারণ তুমিটা আমার পূর্ণতা। আমি ভালোবাসি তোমায়, ভীষণভাবে ভালোবাসি। তুমিটা আমার জীবনের সুখের আলো হয়ে এসেছো। তুমিটা আমার সুখের ঠিকানা হৃদ। হৃদের এমন কথায় মুহূর্তে মায়ের সব রাগ ভুলে গিয়ে হৃদের মাথায় হাত বুলাতে বুলাতে আদরের সুরে বলল, ভালোবাসি প্রিয়, খুব বেশি ভালোবাসি। সারা জীবন ঠিক এইভাবেই ভালোবাসতে চাই তোমায়। মায়ার কথায় দ্রুত উঠে বলে হৃদ বলল, তুমি বউ, আজ প্রথমবারের মতো তুমি বলছো, সেই জন্য তো আমার বউকে এখন আদর করা উচিত, তাই না? হৃদের কথায় মায়া খানিকটা নড়ে চড়ে উঠে বলল, এই একদম না। যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকেই দেখছি আপনার শুধু একটাই বাহানা দরকার আমার কাছে আসার। আমাকে শুধু টর্চার করার সুযোগ খোঁজেন আপনি, তাই না? হৃদ মায়াকে নিজের কাছে টেনে এনে বলল, মোটেও টর্চার করে না তোমায়। আমি কি করব? তুমি বলো, যবে থেকে তুমি বেবি কনসিভ করেছো তখন থেকে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। তোমাকে দেখলে আমার আদর আদর লাগে, তাই তোমার সাথে সব সময় চিপকে থাকা। আর এখন তোমাকে আমার আদর করতে মন চাইছে, তো করব। বউকেই তো করছি, তাই না? কথাটা বলেই হৃদ মায়াকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে মায়ের ঠোঁট জোড়া দখল করে নেয় নিজের মাঝে। এইভাবে বেঁচে থাকুক তাদের ভালোবাসাগুলো, আর হৃদের অজানা রহস্যগুলো সব হৃদের মাঝেই রয়ে গেল। তা কখনোই প্রকাশ পাবে না মায়া বা অন্য কারোর সামনে।